ভুলেও ঝর্ণার পানি খাওয়া যাবে না। ব্যাগটা যাতে খুব একটা ভারী না হয়, তাইলে অনেক প্যারা খাবেন। হাঁটার সময় এভাবে সোজা হয়ে দৌড়ে দৌড়ে উঠতেছিলাম, কিন্তু এটা কিন্তু রাইট হয়ে না, অনেক জোক আছে। তো এই যে গাছের সাথে শরীর লাগিয়ে যাওয়া যাবে না। এই যে ট্রেকিং ফুল, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা কেনার সময় অবশ্যই চেক করে কিনবেন, দেন এখানে এসেও চেক করবেন খুব ভালোভাবে। আরেকটা বিষয় হচ্ছে, এটাকে খুব ভালোভাবে হাতে ফিক্স করতে হবে। এইরকম ট্রেকিং এ আসলে অবশ্যই ভালো দেখে ট্রেকিং শুনিয়ে আসতে হবে। ট্রেকিং করার মাঝে মাঝে হালকা বিরতি দিয়ে আশেপাশের ভিউ গুলো দেখে নেবেন। আদারওয়াইজ কিন্তু এসে খালি ট্রেক করে গেলে কষ্টই হবে। কিন্তু তাড়াহুড়া করা যাবে না। যদি তাড়াহুড়া করা হয় তাহলে ট্রেক খুবই কষ্ট হবে, হয়তোবা ট্রেক কমপ্লিট নাও হতে পারে। আসসালামু আলাইকুম। অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকিং এর প্রথম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা অন্নপূর্ণা বেস ক্যাম্পে নতুন ট্র্যাক করতে যাবেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হবে। আজকের ভিডিওতে আমরা দেখাবো অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকিং এর পদ্ধতি, ট্রেকিং এর যাবতীয় ইনফরমেশন প্লাস ট্রেকিং এর সমস্ত খরচ কিন্তু আমরা দেখাবো আজকের ভিডিওতে। সো চলেন ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং। আজকে হচ্ছে 3 তারিখ, আর পোখারা থেকে ঠিক এই মিডল স্টার হোটেল থেকে আমাদের ট্রেকিং এর প্রথম পর্বের জার্নিটা ঠিক এখান থেকেই শুরু হয়েছে। আমরা এখান থেকে একটা জিপে করে যাব হুডুতে। পোখারা থেকে জিপ দিয়ে আমরা চলে আসছি বিরাটহাটিতে। এখান থেকে আমরা অন্নপূর্ণা বেস ক্যাম্পের ট্রেকিং এর পারমিশনটা আবার নেব। এখানে যে পারমিশন, আমাদের পাসপোর্ট এবং আমরা যে পারমিশন নিয়েছি ওইটার কপি দেখালেই আমাদেরকে পারমিশনটা দিয়ে দিবে। বাই। হ্যাঁ, তো বিরাটহাটি থেকে আমরা অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকিং এর আবার পারমিশন নিয়েছি। তো এখান থেকে আমরা জিপে করে আরেকটু ড্রাইভ করে যাব হুডুতে। হুডু থেকে বেসিক্যালি আমাদের ট্রেকিংটা শুরু হবে অন্নপূর্ণা বেস ক্যাম্পের। আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি কারে করে, এটা অ্যাকচুয়ালি রাস্তা না, এটা ওই ভাগ্যের জোরে বৃষ্টি পরে পরে আর কি পাহাড়ে একটু পাথর ওসান হিসাবে আছে, ওইটাই রাস্তা হিসাবে ব্যবহার হচ্ছে। আর এখান দিয়ে রাস্তার নদীর মতো ঝর্ণা যাচ্ছে, রোমাঞ্চকর বাট ভয় লাগতেছে। যদি কোনো ভাবে কাঠটা ডাইনে একটু মন নেয় তাহলে কিন্তু কত হাজার ফিট নিচে পড়ে যাবো আল্লাহ জানে। এইরকম রাস্তা দিয়ে বাসে গাড়িতে যাওয়া কখনো হয়েছে? আরে ভাই সেই ভয় লাগতেছে রে। আচ্ছা, মনে কোনো একটা ঝামেলা হয়ে গেছে। কত ফিট উপরে, আল্লাহ আল্লাহ গো, যদি একবার বাসটা পরে যায় তাই। হুডুর ঠিক এই জায়গাটা থেকে আমাদের অ্যাকচুয়াল ট্রেকিং শুরু হয়ে গেছে। আমরা পায়ে হেঁটে যে ট্রেকিংটা করব ওইটা ঠিক এইখান থেকে শুরু হয়ে গেছে। আর এই হুডু পর্যন্ত আমরা পোখারা থেকে আসছি জিপে। হুডু থেকে আমরা আজকে হেঁটে আমরা যাব জিনুতে। আমাদের আজকের ট্রেকিং এর ফার্স্ট পর্বটা হচ্ছে পোখারা থেকে জিপে করে হুডুতে, হুডু থেকে ট্রেকিং করে জিনুতে, দেন শুরু হবে আমাদের দ্বিতীয় পর্ব। তো এই যে আজকের টোটাল যে জার্নিটা, এইখানেই থাকবে যত সব ইনফরমেশন, ট্রেকিং এর মজা, ট্রেকিং এর কষ্ট, সবকিছু। ট্রেকিং শুরুর আগে যে জিনিসটা দেখে নেবেন সেটা হচ্ছে ব্যাগটা যাতে খুব একটা ভারী না হয়, তাইলে অনেক প্যারা খাবেন। আমি এই বিষয়টাতে অনেক বেশি ফোকাস দিছি। সো আমার ব্যাগটা মোটামুটি আছে, তাও 10 কেজি হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে, এই যে ট্রেকিং ফুল, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা কেনার সময় অবশ্যই চেক করে কিনবেন, দেন এখানে এসেও চেক করবেন খুব ভালোভাবে। আরেকটা বিষয় হচ্ছে, এটাকে খুব ভালোভাবে হাতে ফিক্স করতে হবে। আমি দেখে দিচ্ছি, আমি সবাইকে দেখে দিচ্ছি কিভাবে ট্রেকিং করতে হয়। সাত বের মন খারাপ, কারণ ট্রেকিং পোলটা নষ্ট করছে।
আধা ঘন্টা হয়ে গেছে ট্রেক করতেছি। পুরো রাস্তাটাই পাহাড়, অনেক উঁচু উঁচু পাহাড়। এখন খুব একটা টায়ার্ড লাগতেছে না, কারণ দেশেও আমরা ছোটোখাটো পাহাড়, বান্দরবন, চন্দ্রনাথ এইগুলোতে ট্রেক করতাম। সো এখনও ওই লিমিটটা ক্রস হয় নাই, তো এখনও খুব একটা কষ্ট লাগতেছে না, কিন্তু জার্নিটা খুব একটা সহজ হবে না। ট্রেকিং করার মাঝে মাঝে হালকা বিরতি দিয়ে আশেপাশের ভিউগুলো দেখে নেবেন, আদারওয়াইজ কিন্তু এসে খালি ট্রেক করে গেলে খালি কষ্টই হবে। সো এই ট্রেকটাকে অনেক বেশি এনজয়েবল করতে হলে আশেপাশের ভিউটাকে অবশ্যই এনজয় করতে হবে। আমার পেছনে যে ভিউটা আছে এটা জোস। আমি এখন এখানে ব্রেক দিছি, এটা দেখে তারপর ট্রেকে যাব, কোনো তাড়াহুড়া নেই। পাহাড়ি রাস্তার পাশে পাশেই হচ্ছে কিছুক্ষণ পরপরই ঝর্ণা দেখা যাচ্ছে। সো টায়ার্ড হয়ে গেলে ঝর্ণা থেকে হাত মুখ ধুয়ে নেওয়া যায়, চাইলে পানিও খেয়ে নেওয়া যায়। আর ঝর্ণাটার কাছে আসলে বেশ ঠান্ডা লাগে। বলে রাখি, ট্রেকিংটা আসলে ইজি না, অনেক রোমাঞ্চকর এবং অনেক কষ্টেরও বটে। একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি, যেহেতু এখানে ঝর্ণার পানি আছে, ঝর্ণার পানি কিন্তু ডিরেক্ট ঝর্ণার পানি খাওয়া যাবে না। হ্যাঁ, ডিরেক্ট ঝর্ণার পানি খেলে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো জীবাণুনাশক যে ওষুধ আছে, এই ওষুধ দিয়ে তারপর ঝর্ণার পানিটা খেতে হবে। ভুলেও ঝর্ণার পানি খাওয়া যাবে না, আমরা সেটাই করতেছি, মেডিসিন দিয়ে দেন পানিটা খাচ্ছি। একটা বিষয় বলে রাখি, এই রকম ট্রেকিংয়ে আসলে অবশ্যই ভালো দেখে ট্রেকিং শুনিয়ে আসতে হবে, আদারওয়াইজ খুব প্যারা খাইতে হবে। কারণ রাস্তাটা যেহেতু পাহাড়ি রাস্তা, পাথর, মাঝে মাঝে পানি ভিজবে, আবার শুকাবে, আবার ছিঁড়ে যাওয়ারও চান্স আছে। সো খুবই ভালো শুনিয়ে আসতে হবে, খুব সাবধান এই বিষয়ে। সিলেক্টে খুব সাবধান, অনেক কমফোর্টেবল যাতে হয়, এইরকম কমফোর্টেবল এবং টেকসই দুইটাকে বিবেচনা করেই কিনতে হবে। তো নেপালে আল্লাহ তাআলা এমন কিছু দিয়ে দিছে যার জন্য দূর দূরান্ত থেকে মানুষ এত কষ্ট করে যাচ্ছে। আর আমাদের টার্গেটটা হচ্ছে এইবার অন্নপূর্ণা বেস ক্যাম্প। ট্রেকের ফার্স্টের দিন চলতেছে আমাদের। সো এখন যে কষ্টটা হচ্ছে, আমি শিওর যে যখন আমরা অন্নপূর্ণা বেস ক্যাম্পে পৌঁছাবো এবং সেখানে অ্যাকচুয়াল ভিউটা দেখতে পারবো, বৃষ্টি না থাকে, আকাশ যাতে ক্লিয়ার থাকে, দোয়া করতেছি। ওইটা দেখার পর আমি শিওর আমাদের কারো কাছে এই কষ্টটা লাগবে না। ট্রেকিং করার বিষয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আপনারা প্ল্যান করবেন, একটু সহজভাবেই প্ল্যান করবেন। আমরাও খুব ইজি প্ল্যান করেছি, যে একটা 6 দিনের জায়গায় হয়তো বা 7 দিন যাবে বা 8 দিন যাবে, কিন্তু তাড়াহুড়া করা যাবে না। যদি তাড়াহুড়া করা হয় তাহলে ট্রেক খুবই কষ্ট হবে, হয়তো বা ট্রেক কমপ্লিট নাও হতে পারে, অসুস্থ হয়ে যাওয়ার চান্স খুবই হাত। আমাদের আজকের টার্গেট ছিল আমরা অন্নপূর্ণা ট্রেকিংয়ের, বেস ক্যাম্প ট্রেকিংয়ের ফার্স্ট পর্বে আমরা যাব, বা প্রথম দিনে আমরা যাব ওই হুডু থেকে এই পর্যন্ত, এই ঝিনু পর্যন্ত। বাট আমরা আমাদের প্ল্যানটা একটু এক্সটেন্ড করে নিছি। আমাদের আজকের প্ল্যানটা হচ্ছে হুডু থেকে চমরং পর্যন্ত।
4 ঘন্টা ট্রেকিং করে আমরা হুডু থেকে পৌঁছাইছি এখন জিনুতে। তো কাহিনী একটা হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে জিনুতে, তো এই যে আমরা রেইনকোট পরে নিছি। তো এখন জিনু থেকে যাব চমরঙে। আরেকটা বিষয় হচ্ছে এই যে জিনু থেকে চমরং কিন্তু দেখা যাচ্ছে, ওই যে সামান্য বাড়িঘর দেখা যাচ্ছে, মেঘের পরে হচ্ছে চমরং। তো এখান থেকে যাইতে আরো 3-4 ঘন্টা কিন্তু লেগে যাবে। এখান থেকে হালকা পাতলা নাস্তাও করে নিতে হবে, নাহলে ট্রেকিং করা যাবে না। জিরোতে এসেই একটা সুন্দর জিনিস পেয়ে গেছি, যেটা আমরা অন্যের ভিডিওতে দেখেছি বা বিভিন্ন ছবিতে দেখেছি। এইটা হচ্ছে জিরোতে একটা ঝুলন্ত ব্রিজ দিয়েই আমরা ওই দিকে যাব। ব্রিজটা খুবই সুন্দর, এখান থেকে নিচের দিকে তাকাইলে ওরে বাবা কলিজা কেঁপে ওঠে, কখন যেন পড়ে যায়। ব্রিজটা খুবই চিকন, বাট ব্রিজটা হচ্ছে পাহাড়, চারিদিকে পাহাড়, মাঝখানে একটা লেকের মতো গেছে, ওইখানে ব্রিজটা খুবই সুন্দর এবং খুবই ভয়ঙ্কর বটে। যাদের কিন্তু হার্টবিট আছে তারা কিন্তু ভয় পাবেন। এইরকম ব্রিজ আমি আসলে কোথাও দেখি নাই এখন পর্যন্ত। সো খুবই সুন্দর। আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এটা তো নিঃসন্দেহে একটা সুন্দর জায়গা। ঝুলন্ত ব্রিজ, চারদিকে পাহাড়, মেঘ, এবং এখন বৃষ্টিও হচ্ছে, নিচে ঝর্ণা। এটা অ্যাকচুয়ালি লাইফের একটা মানে মোস্ট এনজয়েবল টাইম, এবং ইভেন এটা হয়তো বা লাইফের বেস্ট টাইম বলা যায়। যতগুলো ট্রেক বা ট্যুর দিয়েছি তার মাঝে এটা বেস্ট একটা টাইম, বেস্ট অ্যাকচুয়ালি। এইরকম ট্যুরগুলা দিলে কি হয়, এরকম ট্যুরগুলা দিলে অনেক বেশি সাহস হয়, নিজের চিন্তাধারাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়া যায়। সো যারা তোমরা ইউনিভার্সিটি পড়ুয়া আছো বা ইন্টার পড়ুয়া আছো, তারা কিন্তু এরকম ট্র্যাক গুলো ছেলে দিতে পারো। আর জগন্নাথ ইউনিভার্সিটি হলে কিন্তু অবশ্যই দিবা, রিকোয়েস্ট করলাম। তো জিনুতে অনেক বৃষ্টি হচ্ছে, আমরা এখন জিনু ছেড়ে চমরঙের দিকে যাইতেই পারতেছি না বৃষ্টির কারণে। তো যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময়টাকে কাজে লাগাই এই হোটেল হিমালয় পার্ক হোটেলে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিব, দেন আবার চমরঙের উদ্দেশ্যে রওনা দেবো। আজকে আমাদেরকে চমরঙে যেতেই হবে, আদারস টার্গেট মিস হয়ে যাবে। আর টার্গেট মিস হলে আমাদের অনেক অন্যক্ষণে পৌঁছাতে লেট হয়ে যাবে। ঝিনুতে আস্তে আস্তে আমরা প্রচন্ড ক্ষুধার্ত হয়ে যাই। প্রথম হোটেলটাতে আমরা খাওয়া দাওয়া করি, এখানে পার পার্সন খরচ পড়েছে 250 থেকে 300 টাকা। খাওয়া দাওয়ার মধ্যে আমরা ফ্রেঞ্চ ফ্রাই এবং ফ্রাইড রাইসের মধ্যে একটা আইটেম খেয়েছি। খাবারের মান মোটামুটি ভালো ছিল। আমরা ঝিনু থেকে খাওয়া দাওয়া করে এখন রওনা দিচ্ছি চমরঙের দিকে। যদি আমরা মোটামুটি হেঁটে যাই তাহলেও 4 ঘন্টা লাগবে। তো একটা বিষয় হচ্ছে কি, যদি ব্যাগ অনেক ওয়েট হয়ে যায়, এটার জন্য মাঝপথে প্যারা খান, তাহলে বেশি না, দৈনিক 500 রুপি দিয়ে একজন পোর্টার নিয়ে নেবেন, সে আপনার ব্যাগটা ক্যারি করবে, আপনি রিল্যাক্স হচ্ছেন। আমরা নিজেই ক্যারি করতেছি, টাকা খরচ করবো না, আর করতে পারবো না, অনেক টাকা খরচ হয়ে গেছে। তো ভাই, ট্রেকিং করার সময় যে বিষয়টা খেয়াল রাখতে হবে, এখন যেহেতু বৃষ্টি হচ্ছে আর এখানে অনেক জোক আছে, তো এই যে এই গাছের সাথে শরীর লাগিয়ে যাওয়া যাবে না, যাইতে হবে গাছ থেকে একটু দূরে দূরে, তাহলে জোক থেকে বেঁচে থাকা যাবে। এত ভারী একটা ব্যাগ নিয়ে বৃষ্টিতে ভিজে জোকের কামড় খেয়ে
স্লিপ কেটে কেটে এই ছোট পাহাড় গুলো দিয়ে আমরা যাচ্ছি চমরঙে। বাট খুব একটা খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। ওয়েট গাইস, এটা কিন্তু টিমকে চাঙ্গা করার জন্য বলছে, আমি তো লিডার, সবাইকে চাঙ্গা রাখাই আমার দায়িত্ব। কষ্ট হইতেছে, ভালোই কষ্ট হইতেছে। তো ব্রো, সব জায়গায় কিন্তু সায়েন্স কাজে লাগে না। আমরা কি করছি, হাঁটার সময় এভাবে সোজা হয়ে দৌড়ে দৌড়ে উঠতেছিলাম, কিন্তু এটা কিন্তু রাইট ওয়ে না, এরকম উঁচা উঁচা পাহাড়ে ওঠার। এখানে ইন্ডিজিনাস পিপল থেকে আমরা একটা জিনিস, একটা নলেজ নিচ্ছি, সেটা হচ্ছে আপনাদেরকে এরকম সোজা ভাবে না উঠে, এরকম ব্যাক টু ব্যাক সোজা ভাবে না উঠে এরকম এরকম ভাবে উঠতে হবে, এই মানে জেটের মতো। তো কোন একটা দুর্গম এরিয়াতে আসলে ইন্ডিজিনাস নলেজকে কাজে লাগাবেন। ইন্ডিজিনাস নলেজ কাজে লাগালে ইজিলি ওইখান থেকে ভালোভাবে কাজ শেষ করা যায়। ঠিক আছে, তো আপনার ট্র্যাকে আসলে এই বিষয়টা খেয়াল রাখবেন। জিনো থেকে অলরেডি 2 ঘন্টা হয়ে গেছে, আমরা রওনা দিয়েছি। টান হাঁটছি, কোনো ব্রেক নাই। বৃষ্টি যেহেতু খুব একটা গরম লাগতেছে না, ভালোই লাগতেছে, বাট একটু ভিজে যাচ্ছে, তো এটার জন্য একটু আনিজি লাগতেছে। কিছুক্ষণ পর পর যে ভিউ দেখতেছি, এটা আসলে মুগ্ধ করে দিচ্ছে। চমরঙের কাছাকাছি উপরে এসে দেখলাম ছোট্ট একটা ডাস্টবিন দেওয়া আছে। এটা বেসিক্যালি হচ্ছে ময়লা ডাস্টবিন। আমরা যারা আসবো, পাহাড়ে কোনো ময়লা না পালিয়ে নির্দিষ্ট প্লেসে ডাস্টবিন দেওয়া আছে, এই যে ডাস্টবিনে ফেলবো। আমরা ছোট্ট একটা ব্যাগ ক্যারি করে পাগল হয়ে যাইতেছি, বাট এই যে ভাইয়া এত বড় বড় জিনিস নিয়ে, বাবা রে বাবা, এত উপরে উঠে জার্নিতে ঠিক এই জায়গাতে এসে সবাই একটা দোকা খাইছে। সবাই ভাবতেছে এটা চমরঙে পৌঁছে গেছি আমরা, কিন্তু আমরা তো আসলে এখানে থাকবো না, আমরা থাকবো চমরঙের আরো সামনে। সো আমাদেরকে আরো 10 মিনিট ট্রেক করতে হবে। এটা একটা হোটেল। 8 ঘন্টা ট্রেকিং করে আজকে আমরা এখন পৌঁছাইলাম চমরকে। তো আমি যে জায়গাটাতে আছি এটা হচ্ছে চমরক, এখানে হচ্ছে সিনোয়া, এইদিকে হচ্ছে গাংরুক। আমরা আজকে চমরঙের থেকে যাব, রাত্রে এখানে স্টে করব, এন্ড দেন আমরা সিনোয়া হয়ে আমাদের দ্বিতীয় দিনের পর্বটা শুরু করব। দেখতে দেখতে আমরা এই ভিডিওটা একবারে শেষ পর্যন্ত চলে আসছি। এখন শেয়ার করবো যে প্রথম দিন ট্রেকিং এ আমাদের কত টাকা খরচ হয়েছিল। প্রথম দিনে পোখারা থেকে হুডুতে যাওয়ার জন্য আপনাদের খরচ হবে 500 টাকার মতো, বড় গ্রুপের সাথে জিপে গেলে। দেন আপনার 3 বেলা খাওয়া দাওয়াতে 700 টাকার মতো খরচ হবে, সকালে 100, দুপুরে 200 টাকা এবং রাতে 400 টাকার মতো খরচ হবে। দেন আপনার রাতে থাকার জন্য খরচ হবে 250 থেকে 300 টাকা। ইন টোটাল আপনার 1500 টাকার মধ্যে কিন্তু প্রথম দিনের ট্রেকিংটা কমপ্লিট হয়ে যাবে। সো ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট পর্বের জন্য সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের সাথেই থাকবেন।